সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমার এই ভিডিও লেসন শুরু করছি। শিরোনাম বা থাম্বনেল দেখে তুমি যদি ক্লিক করে থাকো তবে আমি বলবো তুমি নিশ্চিতভাবে লাভবান হয়েছো। কারণ আমি এখন যে ভিডিওটি বা বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এর সাথে সম্পর্কিত। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি আমরা সাধারণত উইথ ক্লু, উইদাউট ক্লু, রাইট ফর্ম অফ ভার্বস ইত্যাদি এলিমেন্টসে দেখতে পাই। আমার এখনকার এই আলোচনা দীর্ঘদিনের ব্যক্তিগত ইংরেজি চর্চার ফসল। সাধারণত 3টি পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমি শূন্যস্থানের শব্দ নির্বাচন বা নির্ধারণ করে থাকি। Number 1, by asking verb. Number 2, by completing sentence with topic related imaginary word or words. Number 3, by rules of using parts of speech. By প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার বাই আস্কিং ভার্ব, অর্থ ভার্বকে প্রশ্ন করার মাধ্যমে। ঠিক আছে। দ্বিতীয়টি যেটা আমি বলছিলাম সেটা হলো সেন্টেন্সের অর্থ আপাতভাবে সমাপ্তিকরণের মাধ্যমে। ইংরেজিতে বললে জাস্ট এরকমটা বলতে পারি আমরা, বাই কমপ্লিটিং সেন্টেন্স উইথ টপিক রিলেটেড ইমাজিনারি ওয়ার্ড। 3 নম্বর বলছিলাম বাই রুলস অফ ইউজিং পার্টস অফ স্পিচ, অর্থ হচ্ছে শূন্যস্থানে যথাযথ পার্টস অফ স্পিচ ব্যবহার বা নির্ধারণের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা একটা করে আমরা এখন একটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করি। ইয়ানা প্রতিদিন 3 বেলা তার মায়ের সাথে খাবার খায়। একটা সেন্টেন্স আমি বললাম। ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে জাস্ট বিষয়টা এরকম দাঁড়ায়, এভরিডে ইয়ানা টেক্স হার মিল 3 times a day উইথ হার মাদার। এই সেন্টেন্সটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। যেমন এখানে আমি বলছিলাম প্রথমে এভরিডে। এই এভরিডে শব্দটা আমি সেন্টেন্সের প্রথমেও ব্যবহার করতে পারি, সেন্টেন্সের শেষে অর্থাৎ এন্ড পজিশনেও ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে ইয়ানা টেক্স হার মিল 3 times a day উইথ হার মাদার। ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সে দেখো, এই যে ইয়ানা হচ্ছে আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট, টেক্স হচ্ছে কি ফাইনাইট ভার্ব, হার মিল, হারটা কি, হারটা হচ্ছে প্রোনাউন। আমরা জানি প্রোনাউনের পরে কি বসে, প্রোনাউনের পরে নাউন বসে। এই মিলটা হচ্ছে সেই নাউন। আচ্ছা, এরপরে দেখো 3 times a day, অর্থ কি দিনে কয়বার, 3 বার। আমরা জানি হাউ অফেন বা হাউ মাচ টাইম, এই ধরনের WH দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে 3 times a day, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। আচ্ছা, উইথ হার মাদার, তার মায়ের সাথে। এখানে দেখো উইথ হুম দিয়ে প্রশ্ন যদি করি আমরা, উইথ হুম মানে কার সাথে, উত্তর বেরিয়ে আসে তার মায়ের সাথে। তাহলে এটাও কি, এটাও একটা ফ্রেজ। ঠিক আছে। এখন দেখো এই সেন্টেন্সের বিবেচ্য বিষয় হচ্ছে এখানে দেখো 3 times a day, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি
সেন্টেন্সের মিড পজিশনে বসতে পারে, সেন্টেন্সের এন্ড পজিশনে অর্থাৎ শেষেও বসতে পারে। ঠিক আছে, তাহলে যদি আমি 3 টাইমস এ ডে এই ফ্রেজটাকে যদি আমি সেন্টেন্সের এন্ড পজিশনে বসাই, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায় খেয়াল করো। ইয়ানা টেক্স হার মিল উইথ হার মাদার 3 টাইমস এ ডে। ঠিক আছে, আর এভরিডেকে যদি তুমি শেষে দিয়ে দাও তাহলে এভরিডে, এটা প্রথমেও দিতে পারো শেষেও দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা উপরের ক্লাসের অত্যন্ত গ্রামেটিক্যাল একটা আলোচনা। এই আলোচনা আমরা আপাতত রেখে, ঠিক আছে, আমরা চলে যাই মূল আলোচনায়, যে কিভাবে আমরা কি বের করব, শূন্যস্থানে শব্দ প্রয়োগ করব। মনে করো 3 টাইমস এ ডে, এইটা নাই। ঠিক আছে, তাহলে এখানে আমি কি দিব, ডট 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 ড্যাশ দিলাম। তাহলে ইয়ানা টেক্স হার মিল ড্যাশ উইথ হার মাদার। ঠিক আছে, তাহলে এখানে উপযুক্ত শব্দ বা শব্দ ফ্রেজ আমাকে কি করতে হবে, নির্বাচন করতে হবে। এখন দেখো ভার্ব কি, টেক্স। টেক মানে কি, গ্রহণ করা। তাহলে ইয়ানা তার খাবার তার মায়ের সাথে গ্রহণ করে। দেখো পুরোটাই কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স হয়ে যায়। তারপরেও এখানে কি আছে, এখানে একটা শূন্যস্থান আছে। তাহলে এখানকার শব্দ তোমাকে নির্বাচন করতে হবে। তাহলে এডিশনাল কিছু তথ্য তোমাকে এখানে চিন্তা করতে হবে, তথ্য সম্বন্ধে তোমাকে এখানে চিন্তা করতে হবে। তাহলে কতবার খায় সেটা আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে দেখো ভার্বকে প্রশ্ন করলাম, ইয়ানা তার মায়ের সাথে খাবার কতবার গ্রহণ করে, দিনে কতবার গ্রহণ করে, কি বলতে পারি না, বলতে পারি। তাহলে ওই যে প্রশ্নটার উত্তর আমি এখানে পেয়ে যাব। তাহলে কি হবে, উইথ হার ইয়ানা টেক্স হার মিল 3 টাইমস এ ডে, বেরোয় গেল। উইথ হার মাদার তো আসেই আমাদের। ঠিক আছে, আচ্ছা, মনে করো 3 টাইমস এ ডে এইটা আসে, কিন্তু সেন্টেন্সের শেষের এই যে উইথ হার মাদার এই অংশটা কি, শূন্যস্থানের মধ্যে আছে। অর্থাৎ এই জায়গায় উপযুক্ত শব্দ আমাকে কি করতে হবে, নির্বাচন করতে হবে বা বের করতে হবে বা নির্ধারণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো ইয়ানা টেক্স হার মিল 3 টাইমস এ ডে, তাহলে 3 বার ইয়ানা তার খাবার খায়। ঠিক আছে, সেন্টেন্সটা কিন্তু অর্থ কমপ্লিট করছে, তারপরেও কিন্তু এখানে দেখো কি আছে, শূন্যস্থান আছে। তাহলে এডিশনাল কিছু তোমাকে কল্পনা করতে হবে, চিন্তা করতে হবে, এডিশনাল কিছু বিষয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই এডিশনাল বিষয়টা কি হতে পারে, কার সাথে খায়, প্রশ্নটা আসতে পারে। সে তার বাবার সাথে খায়, সে তার মায়ের সাথে খায়। ঠিক আছে, সে তার ভাই বোনকে নিয়ে একসাথে খায়, বিভিন্ন রকমের উত্তর বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে সেই বিভিন্ন রকমের উত্তর তুমি কি করবা, তুমি এই শূন্যস্থানে বসায়ে শূন্যস্থানটা পূরণ করবে। ঠিক আছে, এখন দেখো উইথ ক্লুর ক্ষেত্রে যদি ইচ্ছামতো তুমি শব্দ নির্বাচন করতে যাও তাহলে তুমি সেটা পারবে না। কেন পারবে না, কারণ এখানে কিন্তু ক্লু দেওয়াই আছে উইথ ক্লুর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু উইদাউট ক্লুর ক্ষেত্রে কোনো রকমের কোনো সংকেত দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো শব্দ নির্বাচন করতে পারো এবং সেই স্বাধীনতা তোমার এখানে থাকবে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার যেন ঠিক থাকে, ওখানে যেন কোনো রকমের কোনো ব্যত্যয় না ঘটে। ঠিক আছে, তাহলে আমরা এই অংশে শিখলাম যে ভার্বকে প্রশ্ন করার মাধ্যমে আমরা শূন্যস্থানের কি করতে পারি, শূন্যস্থানের যে শব্দ বা শব্দগুচ্ছ বা ফ্রেজ সেটাকে আমরা কি করতে পারি, বের করতে পারি। হয়েছে, আচ্ছা, তাহলে 1 নাম্বারটা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। এবার চলে আসি 2 নাম্বারটা, বাই কমপ্লিটিং সেন্টেন্স উইথ টপিক রিলেটেড ইমাজিনারি ওয়ার্ড। মনে করো
বড় একটা সেন্টেন্সে অথবা ছোট একটা সেন্টেন্সের মধ্যে একটা শব্দ দেওয়া নাই, শূন্যস্থানের মধ্যে আছে, তাই বলে কি সেন্টেন্সের অর্থ কি আমরা সম্পূর্ণ করতে পারবো না? পারবো। তাহলে আমরা আমাদের মতো করে সেন্টেন্সটা কি করব? সমাপ্তকরণের চেষ্টা করব। তাহলে যখনই তুমি তোমার মতো করে সেন্টেন্সটা অর্থ শেষ করতে যাবে, তখন দেখো কিছু অতিরিক্ত শব্দ চলে আসবে। কি আসবে কিনা বলো? ওই অতিরিক্ত শব্দগুলোই হচ্ছে আপাতভাবে সেন্টেন্স কমপ্লিট করার শব্দ। তাহলে আপাতভাবে মানে কি? তুমি তোমার নিজের মতো করে, কারোর মতো করে না, তুমি তোমার নিজের মতো করে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে শূন্যস্থানে শব্দ বসাবা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বারের কৌশল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো ইয়ানা টেক্স আর মিল 3 টাইমস এ ডে, 3 বার খায়। তারপরে এখানে কি আছে? শূন্যস্থান আছে। তাহলে এখানে কি আসতে পারে? ইমাজিন করো যে টপিক রিলেটেড যে শব্দগুলো বা শব্দগুচ্ছ এখানে আসতে পারে। সেটা কি হতে পারে? উইথ হার ফাদার, উইথ হার মাদার, ঠিক আছে, এই জাতীয় শব্দ, উইথ হার ব্রাদার অ্যান্ড সিস্টার্স। ঠিক আছে? তাহলে এই জাতীয় শব্দ বা শব্দগুচ্ছ এখানে আসবে। তাহলে এখানে কি হলো? উইথ হার মাদার, MOTHER, মাদার। হয়েছে? তাহলে দ্বিতীয় নম্বর কৌশল হচ্ছে সেন্টেন্সের অর্থ আপাতভাবে নিজের মতো করে সমাপ্তিকরণের মাধ্যমে শূন্যস্থানের শব্দটা আমরা নির্বাচন করতে পারি বা বাছাই করতে পারি বা নির্ধারণ করতে পারি। কি ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার দেখো কি আছে? বাই রুলস অফ ইউজিং পার্টস অফ স্পিচ। অর্থ কি? অর্থ হচ্ছে শূন্যস্থানে যথাযথ পার্টস অফ স্পিচ নির্ধারণের মাধ্যমে। ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে মজাদার কৌশল। ঠিক আছে? এবং কার্যকরী একটা কৌশল। এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে সম্পর্কিত এই বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, অংশটির ভিতরে ঢোকার চেষ্টা করি। দেখো, শূন্যস্থানে সাধারণত আমরা 6 ধরনের শব্দের দেখতে পাই। কয় ধরনের শব্দ দেখতে পাই? 6 ধরনের। ঠিক আছে? এই যে 6 ধরনের শব্দ শূন্যস্থানে আমরা দেখতে পাই, সেই 6 ধরনের শব্দগুলা কি কি? নাউন হতে পারে, সেগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে। তাহলে শূন্যস্থানে যে 6 ধরনের শব্দ বসতে পারে সেগুলো কি কি? সেগুলো নাউন, সেগুলো অ্যাডজেক্টিভ, সেগুলো ভার্ব, সেগুলো অ্যাডভার্ব, সেগুলো প্রিপোজিশন, সেগুলো কনজাংশন। হয়েছে? তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, কারণ সবগুলোর আলোচনা অর্থাৎ এই 6টা পার্টস অফ স্পিচের শূন্যস্থানে বসানোর যদি আলোচনা আমি এখন করতে যাই, তাহলে ভিডিওটি অনেক কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আর লেংদি ভিডিও সাধারণত অনেকেই অ্যাভয়েড করে চলে বা অ্যাভয়েড করে চলতে চায়। ঠিক আছে? কিন্তু শেখার জন্য কিন্তু লেংদি ভিডিওগুলো দরকার। তাহলে আমি আলাদা আলাদা করে এখন করব, পরবর্তীকালে সবগুলোকে একসাথে জুড়ে একটা বড় ভিডিও আপলোড দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শূন্যস্থানে নাউন বসানোর নিয়ম। ঠিক আছে? আচ্ছা, শূন্যস্থানে সাধারণত আমরা 9টা, কয়টা আছে দেখো এখানে? 9টা ফর্মুলা আছে শূন্যস্থানে নাউন বসানোর। ঠিক আছে? তাহলে এই 9টা ফর্মুলা বসানোর জন্য, ঠিক আছে, তুমি তোমার মতো করে মনে রাখার জন্য কি করতে পারো? কৌশল নির্ধারণ করতে পারো যে এই 9টা ফর্মুলা আমি কিভাবে নির্ধারণ করব। ঠিক আছে? আচ্ছা, একটু পরেই আমি কিভাবে নির্ধারণ করবা তার কৌশল আমি শিখিয়ে দেব। এখন বিষয়গুলা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, 1 নম্বর দেওয়া আছে আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন। তাহলে
আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন এইরকম স্ট্রাকচারে যদি সেন্টেন্সটা থাকে তাহলে ওই ড্যাশে কি বসবে, ওই ড্যাশে নাউন বসবে। হয়েছে? আচ্ছা, এখানে নিচের সেন্টেন্সের দিকে খেয়াল করো। ইয়ানা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ডান হচ্ছে ভার্ব ফ্রেজ, তাহলে এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে? আচ্ছা, এ ডিউটি, এখানে দেখো এ হচ্ছে আর্টিকেল, পাইছো? আচ্ছা, ডিউটি হচ্ছে ড্যাশের মধ্যে আছে, এই যে আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন, ফর হচ্ছে প্রিপোজিশন, তাহলে আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন, তাহলে ড্যাশে কি বসবে? নাউন বসবে। দেখো তো ডিউটিটা নাউন কিনা, কি হিসাবে মিলছে? আচ্ছা, তাহলে ফর হার পাপা, তাহলে তার পাপার জন্য সে কি করে? ডান এ ডিউটি, সে একটা কাজ করেছে। ঠিক আছে? এই তাহলে সেন্টেন্সটা আমি এখান থেকে বুঝতে পারলাম যে আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন এইরকম স্ট্রাকচারে যদি থাকে তাহলে ওই ড্যাশে কি বসবে? একটা নাউন বসবে। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার রুলে আমরা চলে আসি। দেখো, অ্যাডজেক্টিভ ড্যাশ প্রিপোজিশন, আগেরটা ছিল আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন, আর এবার আসছে অ্যাডজেক্টিভ ড্যাশ প্রিপোজিশন। তাহলে ড্যাশে কি বসবে? ড্যাশে নাউন বসবে। হয়েছে? আচ্ছা, আমরা তো এর আগেও আলোচনা করছিলাম, আগের ক্লাসে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কি মনে পড়ে? আচ্ছা, ফাদার বট এ বিউটিফুল গিফট ফর হিজ ডটার, বাবা তার কন্যার জন্য একটা সুন্দর গিফট, মানে কি? পুরস্কার। বট V2 ভার্ব ফ্রেজ, এখানে ফ্রেজের মধ্যে নাই, একটা মাত্র ভার্ব আছে, ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে কিনেছিল, তাহলে বাবা তার মেয়ের জন্য একটা সুন্দর উপহার কিনেছিল। হয়েছে? আচ্ছা, চলে আসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? ফাদার হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ফাইনাইট ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ পেয়ে গেছি আমি, অ্যাডজেক্টিভ বিউটিফুল। এরপরে দেখো ড্যাশ, এই সেই গিফট হচ্ছে ড্যাশ, প্রিপোজিশন হচ্ছে ফর। তাহলে দেখো অ্যাডজেক্টিভ ড্যাশ প্রিপোজিশন, পাইছি? আচ্ছা, তাহলে ড্যাশে কি বসবে? ড্যাশে একটা নাউন বসবে। এখন দেখো গিফট, গিফট কি? উপহার, পুরস্কার। তাহলে উপহার এবং পুরস্কারটা কি? কোন পার্টস অফ স্পিচ? এটা একটা বস্তু, কি বস্তু না? তাহলে এটা কার মধ্যে পড়বে? নাউনের মধ্যে পড়বে। বুঝছে? তাহলে দেখো অ্যাডজেক্টিভ ড্যাশ প্রিপোজিশন এইরকম যদি থাকে, এই স্ট্রাকচারে যদি সেন্টেন্সটা থাকে তাহলে আমরা এই ড্যাশের মধ্যে কি বসাবো? নাউন বসাবো। তাহলে 2 নাম্বার কি ক্লিয়ার হলো? মনে হয় ক্লিয়ার হয়েছে। আচ্ছা, 3য় নম্বরে আমরা চলে যাই। দেখো তো 3য় নম্বরে কি আছে? প্রিপোজিশন ড্যাশ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো একটা অর দেওয়া আছে, তার মানে এটা 2টা স্ট্রাকচারে থাকতে পারে। হয় সে প্রিপোজিশন ড্যাশ এই স্ট্রাকচারে থাকবে, অথবা প্রিপোজিশন ড্যাশ প্রিপোজিশন এই স্ট্রাকচারে থাকবে। তার মানে কি? প্রিপোজিশনের পরে একটা শূন্যস্থান, আর এখানে দেখো দুই পাশে শূন্যস্থানের দুই পাশেই হচ্ছে প্রিপোজিশন। হয়েছে? আচ্ছা, প্রথমটা দেখি। উই শুড বিলিভ ইন ওয়ার্কিং, আমাদের কাজে কি করা উচিত? মানে বিলিভ মানে বিশ্বাস করা উচিত, বিলিভ ইন মানে কোনো কিছুতে বিশ্বাস করা, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। বিলিভ ইন, আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে সেটা আইএনজি যুক্ত অবস্থায় বসে। এখানে দেখো ওয়ার্ক ভার্ব হতে পারে, আবার ওয়ার্ক নাউন হতে পারে। ঠিক আছে? দেখো ইনের পরে আইএনজি যুক্ত শব্দ বসছে, তাহলে এটা কি হতে পারে? জেরান্ড হতে পারে। ঠিক আছে? আমরা জানি জেরান্ড কার মতো কাজ করে? জেরান্ড নাউনের মতো কাজ করে। কি মনে পড়ে? নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা কি পড়ি নাই? আচ্ছা, এই বিষয়ে নন ফাইনাইট ভার্ব বিষয়ে আমি
আশা করি ভবিষ্যতে ভিডিও আপলোড করব, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এইগুলো সেন্টেন্সের মধ্যে তুমি ব্যবহার অবশ্যই পাবে। এগুলো ছাড়া সেন্টেন্স সাধারণত তুমি সমাপ্ত করতে পারবা না। ঠিক আছে, তাহলে উই শুড বিলিভ ইন ওয়ার্কিং, আমাদের কাজে বিশ্বাস করা উচিত। ঠিক আছে, এখন দেখো শুড বিলিভ, শুডটা কি? মডেল। আমরা জানি মডেলের পরে কি বসে? V1 ফর্ম বসে ভার্বের। এই দেখো বিলিভ বসে গেছে। ঠিক আছে, তোমরা অনেকেই এই বিলিভের বানান ইভি, LIEVE, এই ইটা তোমরা দিতে ভুল করো। ঠিক আছে, এই যে বিলিভ বানানটা, এই বিলিভের বানানটা একটু খেয়াল করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রিপোজিশন ড্যাশ প্রিপোজিশন, এই প্রিপোজিশন ড্যাশ, তাহলে প্রিপোজিশন কি? এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। এরপরে দেখো ওয়ার্কিং বসে গেছে, তাহলে ওয়ার্কিং এখানে নাউন হিসাবে কাজ করতেছে, অর্থাৎ জেরান্ড হিসাবে কাজ করতেছে। আমরা জানি জেরান্ড নাউন হিসাবে কাজ করে। ঠিক আছে, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এখানে পার্টিসিপলের তো প্রশ্ন নাই, আর সে বিষয়ে আমরা আলোচনায়ও যাচ্ছি না। আচ্ছা, এরপরে আমরা অরে চলে আসি। দেখো প্রিপোজিশন ড্যাশ প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে এখানে ড্যাশের প্রথমে বাম দিকেও প্রিপোজিশন আছে, ডান দিকেও প্রিপোজিশন আছে। ঠিক আছে, আচ্ছা, সেন্টেন্সের মধ্যে প্রবেশ করি। উই শুড বিলিভ ইন ওয়ার্কিং, দেখো আগের সেন্টেন্সটাকেই আমি এখানে আবার দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আগের সেন্টেন্সটাও কিন্তু পূর্ণাঙ্গ অর্থ দিছে, আমি কি করছি? আরো অংশ সংযোজন করছি। তাহলে সেন্টেন্স আমরা বড় করি কিভাবে, সেই কনসেপ্টটা আমরা এখানে পাবো। তাহলে সেন্টেন্স বড় করি কিভাবে আমরা? অতিরিক্ত শব্দ কি করে? যোগ করে, অতিরিক্ত ফ্রেজ যোগ করে। ঠিক আছে, আচ্ছা, অতিরিক্ত ক্লজ যোগ করে। তাহলে বিভিন্নভাবে আর সেন্টেন্সের এক্সটেনশন আমরা করতে পারি। আচ্ছা, তাহলে উই শুড বিলিভ ইন ওয়ার্কিং, দেখো ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, তাহলে দেশের উন্নয়নের জন্য আমাদের কাজে কি করা উচিত? বিশ্বাস করা উচিত। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো ফর একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে এর মাঝখানে কি বসছে? দেখো ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্টটা কি? একটা নাউন। ঠিক আছে, এই ডেভেলপমেন্টটাকে যদি আমি ভার্বে নিয়ে যাই, অর্থাৎ ইন্টারচেঞ্জ করতে যাই, বলো তো কি হবে? ডেভেলপমেন্টের ভার্ব কি হবে? ডেভেলপ, উন্নত করা বা উন্নত হওয়া, ডেভেলপ। ঠিক আছে, এইটাকে যদি আমি অ্যাডজেক্টিভে নিয়ে যাই, ডেভেলপকে যদি আমি অ্যাডজেক্টিভে নিয়ে যাই, কি হবে বলো? ডেভেলপড, ইডি যোগ হবে। বুঝছে? এখন কোন শব্দের শেষে যদি ইডি থাকে, তাহলে সাধারণত সেটা দুই ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। কি কি হতে পারে দুই ধরনের পার্টস অফ স্পিচ? কি বলো? সেটি V2 হতে পারে। V2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম V2 হতে পারে। আর কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। বুঝছে? তাহলে এখান থেকে আমরা একটা রুল বা একটা নিয়ম বা একটা কৌশল আমরা শিখলাম। সেটা কি? যে শব্দের শেষে যদি ইডি থাকে, তাহলে সেই শব্দটা কি কি হতে পারে? সেই শব্দটা V2 হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো ফর আছে আর অফ আছে, তাহলে অবশ্যই এর মাঝখানে কি বসবে? নাউন বসবে। তাহলে ডেভেলপমেন্ট শব্দটা কি? একটা নাউন। এখানে দি কেন বসছে? নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য বসছে। জোর দেওয়ার জন্য বোঝানো হয়েছে, জোর দেওয়ার জন্য বসছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে উই শুড বিলিভ ইন ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। ক্লিয়ার? তাহলে প্রিপোজিশন ড্যাশ অথবা প্রিপোজিশন ড্যাশ প্রিপোজিশন, এই যে স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে? আশা করি হয়েছে। আচ্ছা, পরে আমরা চলে যাই 4 নম্বরে। কি আছে? প্রোনাউন ড্যাশ। আচ্ছা, প্রোনাউনটা কি? যদি এক কথায় বলি, প্রোনাউন হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ড। ঠিক আছে, তাহলে রিপ্লেসিং ওয়ার্ডটা কি?
নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, যদি বড় করে বলি, সংজ্ঞা আকারে বলি, তাহলে নাউনের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। ঠিক আছে, তাহলে প্রোনাউনের পরে কি বসে? নাউন বসে। প্রোনাউন ড্যাশ। কি মনে রাখা যাবে না বিষয়টা? আচ্ছা, তাহলে দিস ইজ মাই পেন। দেখো এই পেনটা কি? নাউন। তাহলে মাই দেওয়া আছে, মাইটা কি? প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা, দিস হচ্ছে কি? সাবজেক্ট। ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো প্রোনাউনের পরে নাউন বসে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো একটা সেন্টেন্স আমি দিছি, ইয়ানা অলওয়েজ টেকস কেয়ার অফ। এটা কিসে আছে দেখো? ভার্ব ফ্রেজে, এটা ফ্রেজাল ভার্বের মধ্যে আছে। দেখছো, টেকস কেয়ার অফ অর্থ কি? যত্ন নেওয়া। টেকস কেয়ার অফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইয়ানা সবসময় যত্ন নেয়, হার গার্ডেন, তার বাগানের যত্ন নেয়। ঠিক আছে, এখন দেখো এই যে হার শব্দটা, এটা কি? প্রোনাউন। তাহলে নিয়ম কি বলে? নিয়ম বলে যে প্রোনাউনের পরে কি বসবে? নাউন বসবে। তাহলে দেখো তো গার্ডেনটা নাউন কিনা? কি গার্ডেন কি নাউন, ভার্ব না অ্যাডজেক্টিভ? কি মনে হয় তোমার? বাগান একটা কি? জায়গা। তাহলে জায়গার রেফারেন্সে আমরা কি ধরি? ওটাকে ওটাকে আমরা নাউন ধরি। কি নাউন ধরি না? তাহলে গার্ডেন একটা বাগান, একটা জিনিস, একটা বস্তু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা নাউন। 5 নম্বরে চলে আসি, মেইন ভার্ব ড্যাশ প্রিপোজিশন। তাহলে প্রধান ভার্ব আর প্রিপোজিশন, এর মাঝখানে কি বসবে? এর মাঝখানে নাউন বসবে। হয়েছে? আচ্ছা, দেখো উদাহরণ সেন্টেন্সে, এক্সাম্পল সেন্টেন্সে আমরা চলে যাই। লিয়া হেল্পড আহনাফ ফর হার ওন ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে লিয়া সাহায্য করেছিল আহনাফকে তার নিজের স্বার্থে। দেখো, ফর হার ওন ইন্টারেস্ট, এই পুরো অংশটা হচ্ছে কি? এটা একটা ফ্রেজ, তার নিজের স্বার্থের জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো লিয়া হচ্ছে সাবজেক্ট, হেল্পড হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্বের ভি2 ফর্মে আছে। আহনাফ হচ্ছে কি? নাউন, একটা ব্যক্তির নাম। ঠিক আছে, আচ্ছা, ফর হচ্ছে প্রিপোজিশন। তাহলে দেখো হেল্পড হচ্ছে কি? মেইন ভার্ব, ফরটা কি? প্রিপোজিশন। তাহলে মেইন ভার্ব ড্যাশ প্রিপোজিশন, এরকম হলে কি বসে? নাউন বসে। দেখো নাউন বসে গেছে। কি বসছে? হ্যাঁ, আচ্ছা, চলে আসি এবার 6 নম্বরে। 6 নম্বরে কি আছে? ড্যাশ মেইন ভার্ব। ঠিক আছে, অর্থাৎ মেইন ভার্বের আগে কি বসতে পারে? নাউন বসতে পারে। তখন নাউনটা কি হিসাবে কাজ করবে বলো তো? তখন নাউনটা সাবজেক্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, অত্যন্ত পরিচিত একটা সেন্টেন্স এখানে আমি আমার এক্সাম্পলের সেন্টেন্স হিসাবে নিয়ে আসছি। তাহলে সেটা কি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কে সেন্টেন্সটা কি পরিচিত না? অনেক পরিচিত, তাই না? কারণ এই সেন্টেন্সটা আমরা আমাদের বইয়ের অনেক জায়গায় দেখতে পাই। আর এটা হচ্ছে একটা স্বতঃসিদ্ধ কথা, মানে যেটা প্রমাণ করার কোনো প্রয়োজনই নাই, এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কি? চিরসত্য। ঠিক আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আচ্ছা দেখো, মেইন ভার্ব হচ্ছে কি? ইজ হচ্ছে মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব। দেখো তার আগে কি বসে গেছে? নাউন বসে গেছে। তাহলে ড্যাশ মেইন ভার্ব কি? নাউন বসছে। ক্লিয়ার? আচ্ছা, অথবা এইটা আরেকটা স্ট্রাকচারে থাকতে পারে, ড্যাশ হেল্পিং ভার্ব মেইন ভার্ব। এখন দেখো সবসময় যে শুধুমাত্র মেইন ভার্ব একাই থাকবে এমন কোনো কথা আছে? মেইন ভার্বের আগে তো হেল্পিং ভার্বও থাকতে পারে, অথবা অক্সিলারি ভার্বও থাকতে পারে। কি পারে না? কারণ আমরা যখন কন্টিনিউয়াস টেন্স গঠন করি বা পারফেক্ট টেন্স গঠন করি, তখন কি একটা ভার্ব থাকে না ভার্ব ফ্রেজ আকারে চলে আসে?
এই দেখো ইজ গোয়িং ভার্ব ফ্রেজ, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে। এই কন্টিনিউয়াস টেন্সে আধুনিক ইংরেজিতে কি নামে ডাকা হয় বলতে পারো? কি জানা আছে তোমার? প্রোগ্রেসিভ টেন্স নামে ডাকা হয়, ঠিক আছে। এই জন্য ইংলিশ মিডিয়ামের বইগুলোতে, আধুনিক বইগুলোতে, বর্তমানের বইগুলোতে দেখবা যে কোনো রকমের কোনো কন্টিনিউয়াস শব্দটা ওখানে লেখা নাই, ওখানে লেখা আছে প্রোগ্রেসিভ টেন্স, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স এইভাবে লেখা আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইয়ানা হচ্ছে কি সাবজেক্ট, ইজ গোয়িং হচ্ছে কি ভার্ব ফ্রেজ, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর গোয়িং হচ্ছে, গো হচ্ছে মূল ভার্ব। ইজের জন্য এখানে কি বসছে? আইএনজি বসছে, ঠিক আছে। আচ্ছা, টু মার্কেট, বাজারে বা মার্কেটে, টু বাই সাম ইউটেন্সিলস। ইউটেন্সিলস শব্দের অর্থ কি? ব্যক্তিগত জিনিসপত্রকে বলা হয় ইউটেন্সিলস। ব্যক্তিগত পরিধেয় জিনিসপত্র হতে পারে বা ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র হতে পারে, এইগুলোকে বলা হয় ইউটেন্সিলস, হয়েছে? তাহলে দেখো, হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব, এর আগে কি বসে গেছে? এর আগে কি বসে গেছে? এই দেখো নাউন বসে গেছে, ইয়ানা বসে গেছে, হয়েছে? আচ্ছা, এবার 7 নম্বরে আমরা যাব। 7 নম্বরে কি আছে? মেইন ভার্ব ড্যাশ প্রিপোজিশন, মেইন ভার্ব ড্যাশ প্রিপোজিশন প্লাস নাউন, ঠিক আছে। তাহলে এইরকম স্ট্রাকচারে যদি থাকে সেন্টেন্সটা, তাহলে ড্যাশে কি বসবে? নাউন বসবে। তাহলে এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে যাওয়ার চেষ্টা করি। দেখো কি আছে? ফারুক হ্যাজ বিলিভ ইন গড। তাহলে ফারুকের সৃষ্টিকর্তায় কি আছে? বিশ্বাস আছে, ঠিক আছে। বিলিভ ইন এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। বিলিভ ইন মানে বিশ্বাস, ঠিক আছে। এখন ফ্রেজাল ভার্ব তো ভার্ব হতে হয়, কিন্তু এই বিলিভ শব্দটা কি? নাউন। তাহলে এখানে ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে শব্দটা। বিলিভ ইন অর্থ কি? কোনো কিছুতে বিশ্বাস থাকা বা বিশ্বাস রাখা, বিলিভ বিলিভ ইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে মূল ভার্ব কোনটা? এখানে মূল ভার্ব হচ্ছে হ্যাজ, ঠিক আছে। তাহলে এইটা বলো তো, এটা কি? এই হ্যাজ দেখার জন্য তুমি কি পারফেক্ট টেন্সে নিয়ে যাবা? না, তা নিতে পারবা না। কারণ হ্যাজ যদি পারফেক্ট টেন্সে নিয়ে যাও, তাহলে হ্যাজের পরে কি থাকতে হবে? ভি3 থাকতে হবে। এখানে কি ভি3 আছে? নাই। তাহলে এই হ্যাজ কি পারফেক্ট টেন্সের হ্যাজ? না, হয়েছে? তাহলে এটা পারফেক্ট টেন্সের কিন্তু হ্যাজ না, ক্লিয়ার? তাহলে এখন এটা কোন টেন্স? তোমরা নিজেরাই বলতে পারবা কি? পারবা না? না পারলে কমেন্টসে আমার কাছে জিজ্ঞাসা করো, আমি উত্তর দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফারুক হ্যাজ বিলিভ ইন গড, এই দেখো ইনটা কি? আচ্ছা, হ্যাজটা কি? মেইন ভার্ব। দেখো ইনটা কি? প্রিপোজিশন, এই দেখো প্রিপোজিশন বসে গেছে, প্লাস নাউন, এই দেখো গড একটা নাউন, দেখছো? আচ্ছা, তাহলে ড্যাশে কি বসবে? এইটা আমাকে নির্ধারণ করতে হবে। এই দেখো বিলিভ নাউন, হয়েছে? আচ্ছা, এই বিলিভ শব্দের ভার্ব কি বলতে পারো? বিলিভ, বিলিভ, BELIEVE, এই যে শব্দটা, এইটা হচ্ছে ভার্ব, হয়েছে? বিলিভ। আচ্ছা, এইটাকে যদি আমি অ্যাডজেক্টিভে নিয়ে যাই, বলো তো কি হবে? বিলিভ এইবল, বিলিভ এইবল, বিশ্বাসযোগ্য, অ্যাডজেক্টিভে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে ইন্টারচেঞ্জ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টেন্সের অর্থ কমপ্লিশনের জন্য বা সমাপ্তকরণের জন্য। এটা অন্য ভিডিওতে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে মেইন ভার্ব ড্যাশ প্রিপোজিশন প্লাস নাউন এইরকম যদি থাকে, তাহলে এই ড্যাশে কি বসবে? নাউন বসবে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো 8 নাম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে তুমি অনেকগুলা ফর্মুলা তৈরি করতে পারবা, নিজেই তৈরি করতে পারবা, ঠিক আছে। কিভাবে তৈরি করতে পারবা একটু পরেই সেটা আমি তোমাদেরকে কৌশলটা শিখিয়ে দিচ্ছি। যেমন দেখো, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাশ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, একটু পুরানো কথা, ঠিক আছে, একটু নতুন ভাবে আসছে। আচ্ছা,
তাহলে ইয়ানা ইজ এ মেরিটোরিয়াস গার্ল। এখন দেখো মেরিটোরিয়াসটা কি? মেধাবী। মেধাবীটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। দেখো তো গার্লটা নাউন কিনা, না অন্য কোনো কিছু? নাউন। হয়েছে? আচ্ছা, একটু আগে বলছিলাম যে এইটা দিয়ে অনেকগুলা স্ট্রাকচার বা অনেকগুলা টপিক সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। কিভাবে তৈরি করতে পারো? মনে করো এই অ্যাডজেক্টিভের জায়গায় মনে করো ড্যাশ দিলা, আর এই ড্যাশের জায়গায় মনে করো নাউন দিলা। তাহলে কি হলো? আর্টিকেল ড্যাশ নাউন হলো কিনা? তাহলে তখন ড্যাশে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যাডজেক্টিভের রুলের মধ্যে আবার ওটা চলে যাবে। কি যাবে কিনা? তাহলে আমরা যখন অ্যাডজেক্টিভের রুল পড়ব, যে শূন্য স্থানে অ্যাডজেক্টিভ বসানোর নিয়ম আমরা যখন পড়ব, তখন দেখো এইটা আসবে। তখন কি হুবহু এইভাবে আসবে না, এই অ্যাডজেক্টিভের জায়গায় ড্যাশ আকারে আসবে। কোনটা? অ্যাডজেক্টিভের জায়গায় ড্যাশ আকারে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 8 নাম্বার কি আর বিস্তারিত বলতে হবে? 9 নাম্বার, এই সমস্ত শব্দের পরে এগুলো হচ্ছে কি? ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে? তাহলে এই সমস্ত ইনডেফিনিট প্রোনাউনের পরে কি বসে? নাউন বসে। এখন দেখো শব্দগুলা কি কি? সাম। সাম মানে কিছু। এনি। এনি মানে কি? যে কোনো। ফিউ। ফিউ মানে অল্প সংখ্যক। এটা হচ্ছে কাউন্টেবল। এটাকে সাধারণত নেগেটিভ হিসাবে ধরা হয়। তার মানে এত অল্প সংখ্যক যে এটাকে গণনা করাই যায় না, এটাকে গণনার মধ্যেই ধরা হয় না। এটাকে আমরা ফিউ নামে ডাকি। এফিউ মানে কি? এটা পজিটিভ হিসাবে আমরা বলি। এফিউ মানে কম কিন্তু আছে, গণনা করা যায়। এইরকম ক্ষেত্রে আমরা এফিউ এই শব্দটা, শব্দগুচ্ছটা আমরা ব্যবহার করি। বুঝছে? তাহলে ফিউ এবং এফিউ এই দুইটার মধ্যে পার্থক্য কি? ফিউ হচ্ছে নেগেটিভ অর্থ দেয়, আর এফিউটা কি অর্থ দেয়? পজিটিভ অর্থ দেয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমরাই বলো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড আর আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এই দুই সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? কমেন্ট সেকশনে লিখে জানাও। আচ্ছা, লিটিল, এ লিটিল। দেখো ফিউ হচ্ছে গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা কি করতে পারি? গণনা করতে পারি। কিন্তু আমরা কি এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা গণনা করতে পারি না, ওজন করতে হয়, পরিমাপ করতে হয়। সেই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা কি শব্দ ব্যবহার করি? লিটিল, এ লিটিল, এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তাহলে লিটিল হচ্ছে কি? এত কম পরিমাণ যে এটাকে আমরা ধরতেই পারি না, খুবই কম পরিমাণ, অল্প পরিমাণ। এ লিটিল মানে কম কিন্তু এটাকে আমরা পরিমাপ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে লিটিল, এ লিটিল হয়ে গেল। মেনি মানে বহু সংখ্যক, অনেক সংখ্যক। তাহলে এটা কি? এটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা আমরা গণনা করতে পারি, কাউন্টেবল নাউন। মোর, এটা কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। ঠিক আছে? মাছ, এটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে? এই প্রত্যেকটার অর্থ কিন্তু একই, অনেক বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে অনলি। অনলি মানে শুধুমাত্র। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে ইচ। ইচ মানে প্রত্যেক, প্রত্যেকে, আলাদা আলাদা করে বোঝানো হয় এখানে। আচ্ছা, এরপর হচ্ছে এভরি। এভরি মানে কি? সবাই, সকলে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে নো। নো মানে কি? না। আচ্ছা, তোমরা বলো তো নো এবং নটের মধ্যে পার্থক্য কি? নোর পরে নাউন বসে আর নটের পরে ভার্ব বসে, আর কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসতে পারে। ঠিক আছে? তাহলে নোর পরে সবসময় নাউন বসে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু উদাহরণের মধ্যে চলে যাই। ভিডিও লেন্দি হয়ে যাবে বলে আমি অতিরিক্ত বা অনেক ধরনের সেন্টেন্স আমি আর ব্যবহার করলাম না। ঠিক আছে? এখানে কি আছে দেখো, এভরি অত্যন্ত পরিচিত একটা সেন্টেন্স আমি এখানে দিয়ে দিছি। সেটা হচ্ছে কি? এভরি মাদার লাভস হার চাইল্ড। অর্থ কি? প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। ঠিক আছে? এই সেন্টেন্সটা সাধারণত আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে দেখতে পাই, বহুবার পরীক্ষায় আসছে। এটা একটা কমন সেন্টেন্স। ঠিক আছে?
এখন দেখো এভরির পরে কি বসছে, মাদার বসছে। তাহলে মাদারটা কি, মা। মা কি একজন পার্সন, তাহলে পার্সন হলে সে তিনি কে, তিনি হচ্ছেন নাউন। ঠিক আছে, ব্যক্তি, পার্সন হয়েছে। আচ্ছা, আবার দেখো এখানে হার আছে। হারটা কি একটু আগে আমরা পড়ে আসছি। হার অর্থ কি, হারটা কি প্রোনাউন। আমরা পড়ে আসছি প্রোনাউনের পরে কি বসে, কি মনে পড়ে, প্রোনাউনের পরে নাউন বসে। এই দেখো প্রোনাউন না ড্যাশ, তাহলে প্রোনাউনের পরে নাউন বসে। দেখো তো এখানে প্রোনাউনের পরে নাউন বসছে কিনা, কি, হার প্রোনাউন। চাইল্ডটা কি, শিশু। শিশুকে, শিশু হচ্ছে একজন পার্সন, তাহলে সে কে, সে নাউন। ঠিক আছে। আচ্ছা, উড ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার, এটা কি, এটা একটা এক্সপ্রেশন। তাহলে অনুগ্রহ করে তুমি কি আমাকে কিছু পানি দিবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো উড ইউ প্লিজ, তাহলে উড হচ্ছে মডেল। ঠিক আছে, ইউ হচ্ছে সাবজেক্ট। কাকে দিবে, আমাকে দিবে, তাহলে মি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। প্লিজ হচ্ছে কি, ফাইনাইট ভার্ব, মূল ভার্ব। ঠিক আছে, তাহলে উড প্লিজ হচ্ছে কি, ভার্ব ফ্রেজ। এই প্লিজ হচ্ছে অনুগ্রহ করে। ঠিক আছে। আচ্ছা, এখানে মূল ভার্ব হচ্ছে গিভ। গিভ মানে কি, দেওয়া। তাহলে উড এবং গিভ এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ঠিক আছে। আচ্ছা, মি মানে কি, আমাকে, অবজেক্ট। সাম মানে কি, কিছু। তাহলে এটা কি, এটাকে সাধারণত ডিটারমাইনার হিসাবে ধরা হয়। ঠিক আছে, এবং ডিটারমাইনার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কি বসে, দেখো অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ঠিক আছে, তাহলে দেখো সামের পরে কি বসে গেছে, নাউন বসে গেছে। ঠিক আছে, ফর্মুলায় সাম আছে, এনি আছে, ফিউ আছে, ফিউ আছে, এই শব্দগুলোর পরে নাউন বসবে। দেখো বসে গেছে। আচ্ছা, এর পরের সেন্টেন্সে আমরা চলে আসি। কি আছে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প সংখ্যক বন্ধু আছে। ঠিক আছে, এ ফিউ এটা কি পজিটিভ শব্দ না নেগেটিভ শব্দ, একটু আগে আমি বলছি। তাহলে এ ফিউ হচ্ছে পজিটিভ শব্দ, এবং এটা কি করা যায়, গণনা করা যায়, কাউন্টেবল নাউন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প সংখ্যক বন্ধু আছে। ঠিক আছে, তাহলে এই যে 9টা ফর্মুলা আমরা পেলাম শূন্যস্থানে নাউন বসানোর। ঠিক আছে, এখন এইগুলাকে তুমি দুই ভাবে মনে রাখতে পারো। এক হচ্ছে সিম্বলিক মেথডে, আরেকটা হচ্ছে ওয়ার্ড অর কি স্পিচ মেথড। এখন সিম্বলিক মেথড মানে কি, আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন, এইভাবে যদি তুমি মনে রাখতে চাও বা মনে রাখতে পছন্দ করো, তাহলে এইটাকে আমি সিম্বলিক মেথড হিসেবে আখ্যায়িত করছি। ঠিক আছে। আর তুমি যদি এইভাবে মনে রাখতে চাও যে শূন্যস্থানের বাম দিকে আর্টিকেল এবং ডান দিকে কি প্রিপোজিশন থাকলে শূন্যস্থানে নাউন বসে, অর্থাৎ তুমি এইটাকে কি করতেছো, ওয়ার্ড বা স্পিচ হিসাবে, অর্থাৎ কথার মাধ্যমে তুমি এটাকে মনে রাখার চেষ্টা করতেছো। তাহলে এটাকে বলা হয় ওয়ার্ড বা স্পিচ মেথড, ওয়ার্ড অর স্পিচ মেথড। ঠিক আছে। আর আগেরটা হচ্ছে সিম্বলিক মেথড, তার মানে কি আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন সিম্বল হিসাবে তুমি মনে রাখার চেষ্টা করতেছো। তাহলে দেখো সিম্বল হিসাবে যদি আমরা বলি তাহলে বিষয়গুলো কি দাঁড়ায়, আর্টিকেল ড্যাশ প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ ড্যাশ প্রিপোজিশন, প্রিপোজিশন ড্যাশ প্রিপোজিশন ড্যাশ প্রিপোজিশন, প্রোনাউন ড্যাশ, তারপরে মেইন ভার্ব ড্যাশ প্রিপোজিশন ড্যাশ মেইন ভার্ব অর ড্যাশ হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব, তারপরে 7 নাম্বার মেইন ভার্ব ড্যাশ প্রিপোজিশন প্লাস নাউন, তারপরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাশ, তারপরে সাম, এনি, ফিউ, এ ফিউ, লিটিল, এ লিটিল, মেনি, মোর, মাচ, অনলি, ইচ, এভরি, নো, ড্যাশ। ঠিক আছে, তাহলে সিম্বলিক মেথডে মনে রাখতে চাইলে মনে রাখবা। ঠিক আছে, আর যদি তুমি ওয়ার্ড অথবা স্পিচ মেথডে মনে রাখতে চাও তাহলে এইভাবে মনে রাখার চেষ্টা করবা, শূন্যস্থানের বাম দিকে আর্টিকেল এবং ডান দিকে প্রিপোজিশন থাকলে শূন্যস্থানে নাউন বসে, শূন্যস্থানের বাম দিকে অ্যাডজেক্টিভ এবং ডান দিকে প্রিপোজিশন থাকলে শূন্যস্থানে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে,
শূন্যস্থানের বাম দিকে প্রিপোজিশন এবং ডান দিকে প্রিপোজিশন থাকলে শূন্যস্থানে নাউন বসে। শূন্যস্থানের বাম দিকে প্রোনাউন থাকলে শূন্যস্থানে নাউন বসে। মেইন ভার্ব অর্থাৎ শূন্যস্থানের বাম দিকে মেইন ভার্ব এবং ডান দিকে প্রিপোজিশন থাকলে কি বসে? শূন্যস্থানে কি বসে? শূন্যস্থানে নাউন বসে। হয়েছে? আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলা আমরা দেখলাম, এই যে ফর্মুলাগুলা আমরা শিখলাম, ঠিক আছে? তাহলে এখন এই ফর্মুলাগুলা মনে রাখার চেষ্টা করো। মনে রাখার কৌশল তো আমি শিখাই দিলাম, কি মনে রাখা যাবে না? মনে রাখা যাবে। হয়েছে? আচ্ছা, এখন আগামী ক্লাসে আমি কাদের কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা এখন বলতেছি। সেটা হচ্ছে আমার পরবর্তী ভিডিওর আলোচনা হবে ওই যে জহির রায়হানের একটা প্যাসেজ পড়াইছিলাম, মনে আছে? প্যাসেজটা ছিল কাদের কাদের জন্য? দ্য বেস্ট চ্যাম্পিয়নদের জন্য। তাহলে এর পরের প্যাসেজটা আমার আসবে মধ্যম ক্যাটাগরি ছাত্রদের জন্য, জহির রায়হান ওই প্যাসেজটা, ঠিক আছে? এরপরে আমরা প্রশ্ন সলভ করে দিব। ওই যে দ্য বেস্ট চ্যাম্পিয়ন্সের প্রশ্ন সলভ করা হয় নাই, বেস্ট চ্যাম্পিয়নের প্রশ্ন আমরা পরবর্তীতে কোনো এক সময় সলভ করে দিব, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে, ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।